আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর কাছে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে পারলে বিচার কাজ ভালোভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি একথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় মানুষ পোড়ানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর MP সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসীদের বিএনপিতে জায়গা হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে, কারণ দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। এ সময় বিএনপির পক্ষ থেকে 2000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল 11টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারা ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্বজন ও নেতাকর্মীরা। কাশিমপুর কারাগার পার্ট 2-এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সোমবার আদালত থেকে পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। এরপর সকালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন তিনি। আমাদের এই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি, যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এক তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ফোনালাপে উভয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 6টি সংস্কার কমিশন শীঘ্রই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীর সেডাপ মিলনায়তনে সেমিনারে তিনি একথা জানান। বদিউল আলম মজুমদার বলেন, 2007-2008 সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সংস্কারের প্রস্তাব পাওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। ওকে, নির্বাচন কমিশন তাদের
যে তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। চাঁদপুরের জাহাজে নিহত 7 নৌ শ্রমিক কর্মচারীর পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছেছেন নিহতের স্বজনরা। এছাড়া খুনের ঘটনায় ইতিমধ্যে নৌ পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে 7 শ্রমিক কর্মচারী হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সোমবার মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের মালিকানাধীন এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যা করা হয়। দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে ঘিরে সাভারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে চার্চ সহ আশপাশের পুরো এলাকা। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বড়দিন পালনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রস্তুতি। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। রাত পেরোলেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, আর তাই সাভারের প্রতিটি গির্জা আর বাসাবাড়িতে এমন সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনটিকে আনন্দময় করে তুলতে রঙিন কাগজ, বেলুন দিয়ে সাজানো হয়েছে জেলার গির্জা, বাসাবাড়ি। কোথাও আবার শোভা পাচ্ছে লাল নীল বাতিতে সাজানো আলোর ঝলকানি। বাড়ির আঙ্গিনা, ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে গোশালা ও ক্রিসমাস ট্রি। করা হয়েছে বিশেষ খাবারের আয়োজন। এরই মধ্যে শেষ হয়েছে কেনাকাটার পর্ব। পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে বাড়িতে ছুটে এসেছেন স্বজনরা। বড়দিন আমি কত সুন্দর ড্রেস কিনে এনেছি। আমাদের বড়দিনে অনেক কিছু আমাদের প্রিপারেশন থাকে। আমরা ঘর সাজাই, নতুন জামা কাপড় কিনি। আমরা এই দিনটিকে অনেক বিশেষভাবে পালন করে থাকি। মুসলিম হিন্দু সবার সাথে সম্পর্ক রেখে বড়দিনের উৎসব একসাথে পালন করি। বড়দিনের মাসটা হচ্ছে আমাদের নতুন করে একটা উদযাপন। সারা বছরের অপেক্ষার পর এই দিনটি এসেছে। যীশু খ্রিস্টের জন্মদিনটিকে মহা আনন্দে সবার সঙ্গে মিশে উদযাপনের কথা জানান পুরোহিতরা। প্রতি বছরই এমনি একটি দিনে খ্রিস্টের জন্মোৎসব মহা আনন্দের সাথে উদযাপন করি। বিশ্বের জন্য শান্তি আসে। আমাদের দেশের যে অরাজকতা বা বিশ্বের যে অরাজকতা যেন দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে একটা শান্তি আনে। এদিকে বড়দিন উদযাপনে গির্জাগুলোতে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দিনটা উদযাপন করতে পারে, সেই কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার তা আমরা অব্যাহত রেখেছি। চলতি বছর সাভারে 42টি গির্জা, চার্চ ও উপাসনালয়ে বড়দিন অনুষ্ঠিত হচ্ছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এদিকে কাল শুভ বড়দিন উদযাপনে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। দুপুরে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এদিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। তবে রাজধানীতে বড়দিনে সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করেছে। বড়দিনের পরপরই আছে 31st নাইট এবং নতুন বৎসরের উপলক্ষে আপনার যে প্রস্তুতি দরকার আমরা নিয়েছি। বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রায় 16 মাস পর ভারত থেকে ফিরে এসেছেন ধামরাইয়ের যুবক রহমতুল্লাহ। দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে শোকাহত পরিবারে বইছে আনন্দের বন্যা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তারা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 2023 সালের 29 আগস্ট বিভীষিকাময় হয়ে ওঠে ধামরাইয়ের বড়নাইল গ্রামের যুবক রহমতুল্লাহর জীবনে। ওই দিন মধ্যরাতে সাদা পোশাকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয় দেয়া সদস্যরা। স্বজনদের অনুরোধ আর করুণ আর্তনাদে তাকে ছেড়ে দেয়ার আশ্বাস দিলেও সে আর ফিরে আসেনি।
এরপর থেকেই নিখোঁজ রহমতুল্লাহকে হন্যে হয়ে খুঁজতে থাকেন স্বজনরা। র্যাব 4 কার্যালয়, থানা, ডিবি কার্যালয় সহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন তারা। প্রায় 16 মাস পর গত শনিবার রহমতুল্লাহর বেঁচে থাকার খবর আসে পরিবারের কাছে। তারা ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ ফাঁড়িতে। জানতে পারেন ভারতীয় কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠিয়েছে। কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। আমরা সব জায়গায় মানে চেষ্টা করছি, এখন আমার ভাইকে আমরা পাইছি, অনেক শান্তি লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। দীর্ঘদিন ভারতে কারাবন্দী থাকায় শারীরিক ও মানসিকভাবে অনেকটাই বিকারগ্রস্ত রহমতুল্লাহ। তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন স্বজনসহ স্থানীয়রা। এরকম করে জানি কারো মার বুক না খালি করে ধরে না নিয়ে যায়, আর জানি কে মার বুক খালি না করে। রহমতুল্লাহর নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। রহমতুল্লাহর মতো আর যেন কেউ গুমের শিকার না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। তীব্র শীতে দেশের বিভিন্ন জেলায় দুর্ভোগে আছেন মানুষ। পঞ্চগড়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও তীব্রতা নেই। ভোর 6টার দিকে জেলায় 9.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনাজপুরের হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। শীতে ঠিক সময়ে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় এডিপির আওতায় 8টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত 75 লাখ টাকা কাজ শুরুর আগেই উত্তোলন করেছে সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে একটি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর বিষয়টি জানাজানি হলে তদন্তে মাঠে নামে দুদক। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 2023-24 অর্থ বছরে 8টি প্রকল্প হাতে নেয় প্রশাসন, যার মধ্যে ইচাইল উচ্চ বিদ্যালয় সংস্কার, আন্দারিয়াপাড়া BDS দাখিল মাদ্রাসা সহ উপজেলা পরিষদের রাস্তা, শিল্পকলা একাডেমি চেয়ারম্যানের কোয়ার্টার মেরামতে মোট 75 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়রা জানায় প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ ও উড়ালাল এন্টারপ্রাইজ নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান এডিপির প্রকল্প বাস্তবায়নের কাজ পায়। তবে বরাদ্দকৃত প্রকল্প শুরুর আগেই টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কতদিনের কাজ হয় না তাও জানি না। ঠিক আছে, আমরা নতুন 3 মাস 4 মাস হলো। দেখা আমাদের আমি গেটের কাজটা দেখছি, তাছাড়া আর কোনো কাজ আমার দেখা। স্কুলের জন্য যে বরাদ্দ আসছে শুনছি, এটা আমরা কিন্তু আসলে আমরা বাস্তব পাইনি। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। এদিকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী বলেন, কাজ না হওয়ায় সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে কাজ করার জটিল বিষয় আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা এই সিদ্ধান্তের আলোকে সম্মিলিতভাবে যৌথ স্বাক্ষরে আমরা সরকারি কোষাগারে টাকা জমা দেব। এদিকে ঘটনা জানাজানি হলে বিষয়টি তদন্তে মাঠে নামে দুদক। জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8টি প্রকল্পের জন্য 75 লক্ষ টাকা বরাদ্দ আসছে। সেই বরাদ্দ সংক্রান্তে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন থেকে আমাদেরকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে বলছে। তার প্রেক্ষিতে আজকে আমরা আসছি। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করছি। 3টা প্রতিষ্ঠানে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। ইমরুল কায়েস, RTV। 2024 সালে আলোচনার শীর্ষে ছিল বিচার বিভাগ।
প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, গণভোটের বিধান, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়সহ বছরের শেষ ভাগ ছিল ঘটনাবহুল। সিনিয়র আইনজীবী আহসানুল করিমের মতে, আওয়ামী লীগ শাসনামলে স্বাধীন ছিল না বিচার বিভাগ। নতুন বছরে নতুন আশা জাগাচ্ছে সংস্কারের উদ্যোগ। আদালত চত্বরে 2024-এর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানাচ্ছেন অধরা ইয়াসমিন। 2024 এ যেন এক নবদিগন্তের সূচনা। 71, 69 গণ অভ্যুত্থান, পরবর্তী 2024-এর ছাত্র আন্দোলন, ইতিহাসের সকল বাঁক পেরিয়ে এ যেন এক শুভ্র ধ্রুবতারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি মামলা ব্যাপক আলোচিত ছিল, কিন্তু বেশিরভাগ ঘটনায় জড়িত ব্যক্তিরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। সিনিয়র আইনজীবী আহসানুল করিম বললেন, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কিছু বিচারকরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন। পরিষ্কার বিচার বিভাগ স্বাধীন ছিল না, বিচার বিভাগ সেগুলি করেছে যেখানে তীব্র রাজনৈতিক বিষয়গুলো সম্পৃক্ত ছিল। তৎকালীন যারা বিচারপতি ছিলেন তারা এগুলোকে হতে দেন নাই। তবে দেশের নানা পট পরিবর্তনের সাথে ছোঁয়া লেগেছে বিচার বিভাগেও। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত, গণভোটের বিধান, আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ নানা আলোচিত রায়ে ব্যাপক পরিবর্তন এসেছে বিচার বিভাগে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় অনেক কিছু। জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের সাক্ষী হয় বিচার বিভাগ। আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগের মধ্য দিয়ে ঘটে এক নজিরবিহীন ঘটনা। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দেন। অন্ধকার থেকে যেন আলোতে আসলো বিচার বিভাগ। 24-এর ঝুড়িতে বিচার বিভাগের পরিবর্তনের পাশাপাশি আলোচনায় আসে নানা মামলার রায়। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র মামলার রায়ের মধ্য দিয়ে খালাস পায় তারেক রহমান সহ বিএনপির আলোচিত নেতারা। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। এছাড়া গেটকো, বড়পুকুরিয়ার মামলার অভিযোগ থেকে অব্যাহতি সহ মানহানি ও ক্রিমিনাল মামলা বাতিল হয়। রাজনৈতিক উদ্দেশ্যে 111 করা হয়েছিল, যেটা আওয়ামী লীগ সময় এগুলোকে টেনে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা। এদিকে ভাগ্যের নির্মম পরিহাসে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেখানেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে তার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা। তবে সবকিছুকে ছাপিয়ে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল করে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। তাই তো আইনজীবীরা বলছেন, নতুন বাংলাদেশের প্রত্যয়ে আরও একবার হাঁটবে বাংলাদেশ। সমুন্নত রেখে বিচার হয়েছে, সেটা দৃষ্টান্ত খুবই কম। সামনের দিনে এই ধরনের শিক্ষার্থী শিক্ষিত হয়ে বিচার ব্যবস্থা ভালো হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার চালানো হামলার সময় ইসরায়েলের কেন্দ্রে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। দেশটির সামরিক সূত্র বলছে, দূরপাল্লার এয়ার প্রতিরক্ষা সুবিধা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্ক সংকেত শুনে হামলা থেকে বাঁচতে হুড়োহুড়ি করে অন্তত 25 জন আহত হয়েছে। হামলার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হলে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে হুথি। অবশেষে ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামাস এর রাজনৈতিক শাখা প্রয়াত প্রধানকে হত্যার কথা স্বীকার করে। এছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েল হুথিদের ওপর এমনভাবে আঘাত হানবে যার মাধ্যমে তাদের নেতৃত্বকে ধ্বংস করা হবে, যেমনটা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়াব ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করা হয়েছিল। ঠিক সেভাবেই হোদেইদা ও সানায় আঘাত করা হবে। গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর
হামলায় গাজা উপত্যকায় মারা গেছেন অন্তত 58 ফিলিস্তিনি। এসব হামলায় আহত হয়েছেন অন্তত আরও 84 জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 45,317 জন। আহত হয়েছেন অন্তত 1,08,000। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে নিহত ও আহতদের প্রকৃত সংস্থা আরও অনেক বেশি দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে মন্তব্য তাদের। এদিকে গাজায় ত্রাণ বহরে ইসরায়েলের হামলা বন্ধ করতে আইসিজেকে রুল জারির অনুরোধ জাতিসংঘের সাধারণ পরিষদের। ফেডারেশন কাপ ফুটবলের বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় সাদা কালোদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা মোহামেডান ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হেরে হোঁচট খায়। তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আলফাজ আহমেদের দলের। লিগে টেবিল টপারদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী অবশ্য নেই ছন্দে। লিগ টেবিলের তলানিতে থাকা দলটি ফেডারেশন কাপেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। এদিকে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে রহমতগঞ্জের প্রতিপক্ষ ফকিরের পুল ইয়ং ম্যানস। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।